হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছি সুলতানি ও মুঘল যুগের ওপর, এটি পঞ্চম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব মুঘল সাম্রাজ্যের প্রথম তিনজন শাসক অর্থাৎ বাবর, হুমায়ুন, শেরশাহর ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ভিডিওগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউগুলি সলভ করতে সুবিধা হবে এবং নিজেদের প্রিপারেশনকেও যাচাই করে নিতে পারবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। এই টপিকের প্রথম প্রশ্ন, নিচের মধ্যে কে সারিপুলের যুদ্ধে বাবরকে পরাজিত করেছিল? আবদুল্লাহ খান উজবেক, সাইবানি খান, উবাইদুল্লাহ খান, জানি বেগ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, সাইবানি খান। বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্বে তিনি ফারগানা রাজ্যের যখন শাসক ছিলেন, ফারগানা রাজ্যের শাসক থাকাকালীন সময়ে মধ্য এশিয়ার সমরখন্দ এই অঞ্চল দখলের চেষ্টা করেছিলেন এবং এই সমরখন্দ দখলের চেষ্টা চালিয়েছিলেন 1496 থেকে 1512 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সমরকন্দ দখলের ক্ষেত্রে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলেন উজবেক শাসক সাইবানি খান ও উবাইদুল্লাহ আহর। অপরদিকে সমরখন্দ দখলের আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন সাফাভিদ শাসক শাহ ইসমাইল। বাবর এই শাহ ইসমাইলের সাহায্য নিয়ে দুবার সমরখন্দ দখল করেছিলেন। একবার দখল করেছিলেন বাবর 1497 খ্রিস্টাব্দে, প্রথমবার সমরখন্দ দখল করেছিলেন এই শাহ ইসমাইলের সাহায্য নিয়ে। দ্বিতীয়বার 1511 খ্রিস্টাব্দে সমরখন্দ দখল করেন। এক্ষেত্রে শাহ ইসমাইল বাবরকে তার অধীনস্থ শাসকে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু বাবর এক্ষেত্রে রাজি ছিল না, যে কারণে এই সাফাভিদ শাসক শাহ ইসমাইলের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠেনি। অপরদিকে এই উজবেক শাসক সাহেবানি খান, তিনি বাবরকে দুটি যুদ্ধে পরাজিত করেছিলেন। প্রথম যুদ্ধ, যেটা সারিপুলের যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1502 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল 1503 খ্রিস্টাব্দে। 1503 খ্রিস্টাব্দে এই যুদ্ধটির নাম ছিল আর্চিয়ানের যুদ্ধ। 1502 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হলো সারিপুলের যুদ্ধ। এই দুটি যুদ্ধে বাবর পরাজিত হন এবং শেষ 1503 খ্রিস্টাব্দে এই আর্চিয়ানের যুদ্ধে পরাজিত হবার পর বাবর 1504 খ্রিস্টাব্দে তিনি কাবুল দখল করেছিলেন। বাবর প্রথমবার ভারত অভিমুখে এসে এই 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করলেন
আর্চিয়ানের যুদ্ধে পরাজিত হবার পর। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। অপশান এ বাবর এবং রানা সঙ্গ, অপশান বি শেরশাহ এবং আকবর, অপশান সি হুমায়ুন এবং ইব্রাহিম লোদি, অপশান ডি বাবর এবং ইব্রাহিম লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি বাবর এবং ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ভারতে সুলতানি শাসনের অবসান ঘটেছিল এবং ভারতে মুঘল শাসনের সূত্রপাত হয়। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের প্রধান কারণ ছিল যে বাবর অভিনব যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন। তার মধ্যে যুদ্ধ কৌশল ছিল রুমি রণকৌশল ও তুলঘুমা রণকৌশল। এই রুমি রণকৌশল ও তুলঘুমা রণকৌশল এর দ্বারা বাবর ইব্রাহিম লোদির বাহিনীকে ছত্রভঙ্গ করে দেন। এছাড়া বারুদ এবং কামানের ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতিকে পাল্টে দিয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধই ছিল ভারত ইতিহাসের দিকচিহ্ন এবং ভারত ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল, যে নতুন অধ্যায় ছিল মুঘল শাসন বা মুঘল যুগ, যার সূত্রপাত ঘটেছিল 1526 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পানিপথের যুদ্ধে বাবরের বিজয়ের প্রধান কারণ ছিল। অপশান এ তার ঘরসোয়ার বাহিনী, অপশান বি তার দক্ষ যুদ্ধ কৌশল, অপশান সি তুলঘুমা পদ্ধতি, অপশান ডি আফগানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি তার দক্ষ যুদ্ধ কৌশল, যেটি কিছুক্ষণ আগেই ডিসকাস করলাম এই বিষয়টি নিয়ে আগের স্লাইডেই, যে তার যে অভিনব যুদ্ধ কৌশল রুমি এবং তুলঘুমা, এই দক্ষ যুদ্ধ কৌশল বাবরকে পানিপথের যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছিল। বাবর যে সময়ে ভারতে আক্রমণ করেন সেই সময় আফগানদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বও চলছিল, কারণ ইব্রাহিম লোদি সমসাময়িক যারা শাসক ছিলেন, আঞ্চলিক শাসক, তারা ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন এবং তারাও বাবরকে ভারত আক্রমণ করার ক্ষেত্রে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা বাবরকে ভারত আক্রমণ করার ক্ষেত্রে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন দৌলত খান লোদি ও আলম খান লোদি। তবে আফগানদের দ্বারা বাবরকে ভারত আক্রমণে আহ্বান না করলেও বাবর এক্ষেত্রে ভারত আক্রমণ করতেন, কারণ বাবর তার আত্মজীবনীতে তিনি সে কথাই উল্লেখ করেছেন যে ভারত বিজয়ের স্বপ্ন তিনি কখনোই ত্যাগ করেননি। এক্ষেত্রে আফগানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাবরের কাছে একটা বাড়তি সুযোগ এনে দিয়েছিল ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। কিন্তু পানিপথের যুদ্ধে বাবরের বিজয়ের প্রধান কারণই ছিল তার দক্ষ যুদ্ধ কৌশল। নেক্সট কোশ্চেন, নিচের কোন যুদ্ধে রানা সঙ্গ বাবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? পানিপথের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, ঘরগড়ার যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি খানোয়ারের যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের পর বাবরের সামনে সবচেয়ে বড় যে বাধা ছিল তিনি হলেন রানা সঙ্গ। এই রানা সঙ্গ ছিলেন মেবারের রাজা এবং সমসাময়িক
সময়ে এই মেবার অত্যন্ত শক্তিশালী রাজ্য ছিল এবং রাজপুত শাসক রানা সঙ্গ তিনি বাবরকে বাধা দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তার ছিল। এছাড়া রাজপুতদের বাহিনীর সাথে জোটবদ্ধ হয়েছিল আফগান বাহিনী, অর্থাৎ এই খানোয়ার যুদ্ধে একদিকে ছিল রাজপুত, অপরদিকে আফগান শক্তিজোট একত্রিত হয়েছিল। ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদি রানা সঙ্গের সাথে জোটবদ্ধ হয় বাবরকে পরাজিত করার জন্য। এবং যে কারণে দেখা যায় যে খানোয়ার যুদ্ধে বাবরের সৈন্যবাহিনী রাজপুত বা আফগানদের সম্মিলিত বাহিনীর তুলনায় অনেক কম ছিল। এবং এক্ষেত্রে বাবর খানোয়ার যুদ্ধে তিনি গাজী উপাধি নিয়েছিলেন এবং খানোয়ার যুদ্ধকে তিনি জেহাদ হিসেবে ঘোষণা করেছিলেন। এবং শেষ পর্যন্ত বাবরের বাহিনী রাজপুত এবং আফগান বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় এবং খানোয়ার যুদ্ধে বাবর জয়লাভ করেন। এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম যে বাবর কোন যুদ্ধে গাজী উপাধি নিয়েছিলেন খানোয়ার যুদ্ধে, কোন যুদ্ধকে বাবর জেহাদ হিসেবে ঘোষণা করেছিলেন খানোয়ার যুদ্ধকে। ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাবরকে আরও দুটি যুদ্ধ করতে হয়েছিল। তৃতীয় যুদ্ধটা হলো চান্দেরি যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে, 1528 খ্রিস্টাব্দে। এই চান্দেরি যুদ্ধ হয়েছিল মালবের শাসক মেদিনী রায়ের সঙ্গে। চতুর্থ যুদ্ধটি ছিল ঘরগড়ার যুদ্ধ। ঘরগড়ার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। ঘরগড়ার যুদ্ধ হয়েছিল আফগানদের সঙ্গে। এক্ষেত্রে মাহমুদ লোদির সঙ্গে জোটবদ্ধ হয়েছিল। বিহারের শের খাঁ ও বাংলার শাসক নসরত শাহ। এই ঘরগড়ার যুদ্ধে আফগান জোট চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোনো সম্মুখ বাধা ছিল না। তাহলে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাবরকে টোটাল 4টি যুদ্ধ করতে হলো। প্রথম যুদ্ধটা হলো পানিপথের যুদ্ধ, যেটি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির সঙ্গে। দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল খানোয়ারের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে রাজপুত রাজা রানা সঙ্গের সঙ্গে। তৃতীয় যুদ্ধটা হলো চান্দেরির যুদ্ধে। চতুর্থ যুদ্ধটা হলো ঘরগড়ার যুদ্ধ। নেক্সট কোশ্চেন, বাবর কোথায় প্রথম পাদশাহ উপাধি নিয়েছিলেন? ফারগানা, কাবুল, দিল্লি, সমরখন্দ। বাবর প্রথম পাদশাহ উপাধি নিয়েছিলেন কাবুলে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। বাবর 1503 খ্রিস্টাব্দে উজবেক শাসক সাহেবানি খানের কাছে আর্চিয়ানের যুদ্ধে পরাজিত হন।
এই আর্চিয়ানের যুদ্ধে পরাজিত হবার পর বাবর 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। কাবুল দখল করার পর 1507 খ্রিস্টাব্দে তিনি পাদশাহ উপাধি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? ফার্সি, আরবি, তুর্কি, উর্দু। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, তুর্কি ভাষায় লেখা। তুজুকি বাবরি বাবরের আত্মজীবনী। এই তুজুকি বাবরি তুর্কি ভাষায় লেখা। তুজুকি বাবরি গ্রন্থটিকে ফার্সিতে অনুবাদ করেছিলেন আব্দুল রহিম খানি খানান। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুজুকি বাবরি এই গ্রন্থটিকে কে ফার্সিতে অনুবাদ করেছিলেন? আব্দুল রহিম খানি খানান। নেক্সট কোশ্চেন, বাবরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কাবুলের এলাকা, পাঞ্জাবের এলাকা, আধুনিক উত্তরপ্রদেশের এলাকা, আধুনিক রাজস্থানের এলাকা। বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অর্থাৎ এই 1, 2, 3, 4-এর মধ্যে কোনটা সঠিক? অপশন এ 1 এবং 2 অর্থাৎ কাবুলের এলাকা, পাঞ্জাবের এলাকা। অপশন বিতে রয়েছে 2 এবং 3 অর্থাৎ পাঞ্জাবের এলাকা এবং আধুনিক উত্তরপ্রদেশের এলাকা। অপশন সি 1, 2, 3। অপশন ডি 2, 3 এবং 4। কাবুল, পাঞ্জাব এবং আধুনিক উত্তরপ্রদেশের এলাকা বাবরের সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু আধুনিক রাজস্থানের এলাকা তখনও পর্যন্ত বাবরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়নি। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিবেচনা করুন। উপমহাদেশে বারুদের প্রচলন, খিলান পরিচিতি এবং স্থাপত্যে গম্বুজের সূচনা, তৈমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা। নিচের কোড ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। অর্থাৎ উপরের যে 3টি বিবৃতি দেওয়া আছে, যে 3টি স্টেটমেন্ট রয়েছে, নিচের কোডের ভিত্তিতে কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে। এখানে কোশ্চেন টাইপ মিস হয়েছে। কোশ্চেনটি হলো বাবরের ভারত আক্রমণের ফলে। বাবরের ভারত আক্রমণের ফলে উপমহাদেশে বারুদের প্রচলন হয়, খিলান পরিচিতি বা স্থাপত্যে গম্বুজের সূচনা হয়, তৈমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। বাবরের ভারত আক্রমণের পূর্বে উপমহাদেশে বারুদের প্রচলন হয়ে গিয়েছিল, খিলান পরিচিতি বা স্থাপত্যে গম্বুজের সূচনা হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তৈমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা। অপশন বি, শুধুমাত্র 3। অর্থাৎ বাবরের ভারত আক্রমণের ফলে তৈমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বাবর তার আত্মজীবনীতে কোন হিন্দু রাজ্যের কথা উল্লেখ করেছেন? উড়িষ্যা, গুজরাট, মেবার, কাশ্মীর। এটা মেবার হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, মেবার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন যুদ্ধের সময় বাবর জেহাদ ঘোষণা করেছিলেন? পানিপথের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি,
খানোয়ারের যুদ্ধ। খানোয়ারের যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটি নিয়ে আগের স্লাইডে ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত মধ্যযুগের শাসকদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত ছিলেন? বলবন, আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি, শেরশাহ। নেক্সট কোশ্চেন, ফরিদ যিনি পরে শেরশাহ হয়েছিলেন তিনি কোথা থেকে শিক্ষালাভ করেছিলেন? সাসারাম, পাটনা, জৈনপুর, লাহোর। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন সি, জৈনপুর। মধ্যযুগের শাসন পর্বে শেরশাহের রাজত্বকাল ছিল 1540 খ্রিস্টাব্দ থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত। শেরশাহ মুঘল শাসক হুমায়ুনের পরবর্তী শাসক ছিলেন। শেরশাহ হুমায়ুনকে সরিয়ে দিয়ে দিল্লির সিংহাসন দখল করেন, বা তিনি যে মুঘল শাসক হয়েছিলেন। এক্ষেত্রে হুমায়ুনের সঙ্গে তার দুটি যুদ্ধ হয়েছিল। একটি হলো বক্সার বা চৌসার যুদ্ধ, বক্সার বা চৌসা। এই যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। এই বক্সা বা চৌসার যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। এই দুটি যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন এবং শেষ এই কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পরাজিত হবার পর হুমায়ুন কার্যত রাজ্যচ্যুত হন এবং শেরশাহ তিনি মুঘল সিংহাসনে বসেন এবং শেরশাহের এই সিংহাসন দখল ভারতবর্ষের ইতিহাসে সুরি সাম্রাজ্যের সূত্রপাত ঘটিয়েছিল। শেরশাহর পূর্ব নাম ছিল ফরিদ। পরবর্তীকালে তিনি শেরশাহ এই উপাধিটি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত শাসকদের মধ্যে কে প্রথমে হজরত ই আলা উপাধি নিয়েছিলেন এবং পরবর্তীকালে সুলতান উপাধি নিয়েছিলেন? বহুলুল লোদি, সিকান্দার লোদি, শেরশাহ সুর, ইসলাম শাহ সুর। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন সি, শেরশাহ সুর। নেক্সট কোশ্চেন, কোন মধ্যযুগীয় শাসক কৃষকদের সাহায্য করার জন্য পাট্টা এবং কবুলিয়ত প্রথা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি, বিন তুগলক, শেরশাহ, আকবর। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন সি, শেরশাহ। শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করেছিলেন। যেমন তিনি কৃষকদের সাহায্যে বা কৃষকদের সুবিধার্থে তিনি পাট্টা এবং কবুলিয়ত প্রথা চালু করেছিলেন। পাট্টা ছিল সেই দলিল যেখানে কৃষকের নাম, জমির পরিমাণ, রাজস্ব বিষয়ক বিভিন্ন তথ্য লিপিবদ্ধ থাকত। অপরদিকে কবুলিয়ত ছিল যেখানে কৃষক অঙ্গীকার করত যে শাসককে সে সঠিক সময়ে রাজস্ব প্রদান করবে। শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি আরও যে সকল সংস্কারগুলি এনেছিলেন, যেমন তিনি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের ব্যবস্থা করেছিলেন।
জমি জরিপের ক্ষেত্রে তিনি যে মাপ ব্যবহার করতেন তা ছিল সিকান্দারি গজ। এছাড়া জমির উৎপাদন এর উপর ভিত্তি করে জমিকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন, যেমন ভালো জমি, মাঝারি ও খারাপ জমি। শেরশাহ উৎপাদন শস্যের 1/3 বা মতান্তরে 1/4 তিনি রাজস্ব ধার্য করতেন। এবং এই সমস্ত কাজের জন্য অর্থাৎ জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের জন্য শেরশাহ 2 ধরনের কর চালু করেছিলেন। একটি ছিল জরিমানা, অপরটি হলো মহসিলওয়ানা। এই জরিমানা ছিল জমি জরিপের জন্য যে খরচ হতো তার জন্য ধার্য কর। মহসিলওয়ানা ছিল রাজস্ব আদায়কারীদের ব্যয় ভার প্রদান করার জন্য যে কর আরোপ করা হতো, সেটি হলো মহসিলওয়ানা। শেরশাহের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। এই টোডরমল পরবর্তীকালে আকবরের সমসাময়িক পর্বে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করেছিলেন, যেমন বন্দোবস্ত প্রথা অর্থাৎ জাবতি প্রথার প্রচলন করেছিলেন এই টোডরমল। নেক্সট কোশ্চেন, কে বিশুদ্ধ রূপার মুদ্রা রুপিয়া জারি করেছিলেন? আকবর, শেরশাহ, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, শেরশাহ। শেরশাহ বিভিন্ন ধরনের মুদ্রা জারি করেছিলেন, যেমন ছিল রুপি। এই রুপি ছিল রূপার মুদ্রা। দাম, দাম হলো তামার মুদ্রা। দিনার, এই দিনার হলো স্বর্ণ মুদ্রা। শেরশাহ প্রবর্তিত এই রুপি এবং দাম এই মুদ্রার অনুপাত ছিল 1:40, অর্থাৎ 1 রুপির বিনিময়ে 40 দাম দিতে হতো। নেক্সট কোশ্চেন, শেরশাহের মৃত্যু ঘটে আগ্রা, কালিঞ্জর, রোটাস, সাসারাম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, কালিঞ্জর। শেরশাহের সর্বশেষ সামরিক অভিযান ঘটেছিল বুন্দেলখণ্ডের কালিঞ্জরে। বুন্দেলখণ্ডের এই কালিঞ্জর অভিযান করেছিলেন 1545 খ্রিস্টাব্দে। এই কালিঞ্জর অবরোধকালে তিনি বারুদের নল ফেটে মারা যান 1545 খ্রিস্টাব্দে 22শে মে। শেরশাহ টোটাল 5 বছর রাজত্ব করেছিলেন, অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং তার রাজত্বকালের সমাপ্তি ঘটেছিল 1545 খ্রিস্টাব্দে। এই স্বল্পকালীন সময়ে তিনি ভারতে শাসন কার্য করেছিলেন এবং তার সামরিক, রাজস্ব ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদির ক্ষেত্রে
তার বহুমুখী সংস্কার ইতিহাসে তাকে স্মরণীয় করে রেখেছে। নেক্সট কোশ্চেন, শেরশাহের সমাধি কোথায়? সাসারাম, দিল্লি, কালিঞ্জর, সোনারগাঁও। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, সাসারাম। 1545 খ্রিস্টাব্দে কালিঞ্জর দুর্গ অবরোধকালে তিনি মারা যান এবং মৃত্যুর পর তাকে বিহারের সাসারামে সমাধিস্থ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত স্থাপত্যগুলির মধ্যে কোনটি শেরশাহ কর্তৃক নির্মিত? অপশন এ, কিলা ই কুহানা, আটলা মসজিদ, বড় সোনা মসজিদ, কুয়াতুল ইসলাম মসজিদ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, কিলা ই কুহানা। এছাড়া তিনি পুরানো কিল্লা দুর্গ নির্মাণ করেন। এই পুরানো কিল্লা এটি হুমায়ুনের দিন পনাহেরই একটি অংশ ছিল। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিতগুলির মধ্যে কোনটি শেরশাহ উন্নতি করার চেষ্টা করেছিলেন? রাজস্ব সংস্কার, প্রশাসনিক সংস্কার, সামরিক সংস্কার, মুদ্রা ব্যবস্থার সংস্কার। নিচের কোডটি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করো। শেরশাহ তার 5 বছরের রাজত্বকালে যে যে বিষয়গুলির ওপর তিনি গুরুত্ব দিয়েছিলেন বা সংস্কার করেছিলেন, রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি সংস্কার করেছিলেন, যেমন কৃষকদের সুবিধার্থে তিনি কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রচলন করেছিলেন। পাশাপাশি তিনি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের ব্যবস্থা চালু করেছিলেন এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 3টি ভাগে বিভক্ত করেছিলেন, ভালো, মাঝারি এবং খারাপ। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সংস্কার এনেছিলেন, যেমন তিনি গোটা সাম্রাজ্যকে 47টি শিখ বা সরকারে বিভক্ত করেছিলেন। এবং এই শিখ বা সরকারে প্রশাসনিক এবং অর্থনৈতিক বিষয়ে দেখাশোনা করার জন্য শিখদারি, শিখদারান, মুনসেফ ই মুনসিফানদের নিয়োগ করেছিলেন। সামরিক ব্যবস্থার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ সংস্কার ছিল যে তিনি সৈন্যবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য দাগ ও চেহারা প্রথা প্রবর্তন করেছিলেন। দাগ প্রথায় যেখানে ঘোড়ার ওপর রাজকীয় চিহ্ন দেওয়া হতো এবং চেহারায় সেখানে অশ্বারোহী বাহিনী বা যারা সৈন্যবাহিনী ছিল তাদের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করে রাখা হতো। মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন। বিভিন্ন মুদ্রা তিনি প্রচলন করেছিলেন, যেমন রুপি বা রুপিয়া, দাম ও মোহর, যেটি আগের স্লাইডেই এই নিয়ে ডিসকাস করেছি যে তিনি 3 ধরনের মুদ্রা জারি করেছিলেন। শেরশাহ এই 3 ধরনের মুদ্রা জারি করেছিলেন। রুপি, যেটা রূপোর মুদ্রা ছিল, দাম ছিল তামার মুদ্রা, আর মোহর। মোহর হলো স্বর্ণ মুদ্রা। সুতরাং মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রেও তার যে গুরুত্বপূর্ণ সংস্কার ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দিজ, অর্থাৎ উপরের সবকটি। নেক্সট কোশ্চেন, হুমায়ুন প্রথম কবে চুনার দুর্গ আক্রমণ করেছিলেন? 1532 খ্রিস্টাব্দে,
1531 খ্রিস্টাব্দে, 1533 খ্রিস্টাব্দে, 1536 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, 1532 খ্রিস্টাব্দে। হুমায়ুন দুবার চুনার দুর্গ আক্রমণ করেছিলেন। প্রথমবার 1532 খ্রিস্টাব্দে, দ্বিতীয়বার আক্রমণ করেছিলেন 1537 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিতদের মধ্যে কে তার স্বামীর জন্য সমাধি নির্মাণ করেছিলেন? শাহ বেগম, হাজি বেগম, মমতাজ মহল বেগম, নূরনিসা বেগম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, হাজি বেগম। হাজি বেগম তিনি হুমায়ুনের জন্য সমাধি নির্মাণ করেছিলেন। হাজি বেগম ছিলেন হুমায়ুনের স্ত্রী। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানের পতনের পর কে স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন? আকবর, হুমায়ুন, শাহজাহান, শেরশাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, শেরশাহ। দিল্লি সুলতানের শাসক হিসাবে বিন তুগলক, যিনি তুগলক বংশের শাসক ছিলেন, এই বিন তুগলক যে স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন সেই স্বর্ণ মুদ্রার নাম হলো দিনার। এবং শেরশাহ যে স্বর্ণ মুদ্রা জারি করেন সেই স্বর্ণ মুদ্রার নাম হলো মোহর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি বাবরের জন্মভূমি ছিল? ফারগানা, সমরখন্দ, বুখারা, শগদিয়ানা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, ফারগানা। বাবর ফারগানা রাজ্যের শাসক ওমর শেখ মির্জার পুত্র ছিলেন, অর্থাৎ বাবরের পিতা ছিলেন ওমর শেখ মির্জা। বাবরের পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর বাবর 1494 খ্রিস্টাব্দে তিনি ফারগানার সিংহাসনে বসেন এবং সে সময়ে বাবরের বয়স ছিল 12 বছর। চোদ্দোশো খ্রিস্টাব্দে ফারগানার সিংহাসনে বসার পর বাবর সমরখন্দ এই অঞ্চলটা জয় করার জন্য তিনি বেশ কয়েকটি সামরিক অভিযান করেছিলেন। এই সমরখন্দ দখলের লড়াইয়ে তিনি অংশ নেন 1496 থেকে 1512 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই সমরখন্দ জয়ের প্রচেষ্টা করেছিলেন। সমরখন্দ জয়ের তার প্রধান প্রতিপক্ষ ছিলেন উজবেক শাসক সাহেবানি খান, অপর প্রতিপক্ষ ছিলেন সাফাভিদ শাসক শাহ ইসমাইল। এই সাহেবানি খানের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে বাবর ফারগানা রাজ্য ছেড়ে কাবুলে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার অভিপ্রায় নিয়ে আসেন এবং 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেছিলেন। নেক্সট কোশ্চেন, চৌসার যুদ্ধ হুমায়ুনের সঙ্গে কার সংগঠিত হয়েছিল? শেরশাহ সুর, নাদির শাহ, হিমু, কৃষ্ণদেব রায়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, শেরশাহ সুর।
চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। হুমায়ুনের সঙ্গে শেরশাহের, এই 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, উদ্যানের রাজা বলা হয় কোন সম্রাটকে? আকবর, বাবর, শেরশাহ, জাহাঙ্গীর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, বাবর। বাবরকে উদ্যানের রাজা বলা হয়। বাবর বাগান নির্মাণ করতে খুব ভালোবাসতেন। বাবর যে বাগানগুলি নির্মাণ করেছিলেন, কাবুলে 10টি বাগান তিনি তৈরি করেছিলেন। এবং কাবুলে বিখ্যাত বা জনপ্রিয় যে বাগানটি ছিল সেটি হলো বাগ-ই-বাবর। এছাড়া আগ্রায় তার বেশ কিছু বাগান ছিল, যেমন আরামবাগ, রামবাগ, এবং বাগান নির্মাণের ক্ষেত্রে তার এই উদ্যোগ বা বাগান নির্মাণ তিনি ভালোবাসতেন বলে বাবরকে উদ্যানের রাজা বলা হয়। নেক্সট কোশ্চেন, হুমায়ুনের জীবনী কে লেখেন? নূরজাহান, যোধাবাই, আনারকলি, গুলবদন বেগম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, গুলবদন বেগম। গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন এবং তিনি হুমায়ুনের আত্মজীবনী লিখেছিলেন হুমায়ুন নামা। এই হুমায়ুন নামা থেকে হুমায়ুনের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। নেক্সট কোশ্চেন, যুদ্ধক্ষেত্রে রুমি রণকৌশল কে গ্রহণ করেছিলেন? হুমায়ুন, শেরশাহ, বাবর, আকবর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, বাবর। নেক্সট কোশ্চেন, তুর্কি ভাষায় রচিত কাব্যগ্রন্থ দেওয়ান কে রচনা করেন? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, গুলবদন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, বাবর। নেক্সট কোশ্চেন, হুমায়ুন কথার অর্থ কী? বাঘ, সিংহ, ভাগ্যবান, বলবান। হুমায়ুন কথার অর্থ হলো ভাগ্যবান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি। নেক্সট কোশ্চেন, হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন কোন যুদ্ধের মাধ্যমে? সিরহিন্দের যুদ্ধ, কনৌজের যুদ্ধ, চৌসার যুদ্ধ, লাহোরের যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, সিরহিন্দের যুদ্ধ। হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে সিরহিন্দের যুদ্ধে সুর বংশের শাসক সিকান্দার সুরকে পরাজিত করেন। এই সিকান্দার সুরকে পরাজিত করে হুমায়ুন দিল্লি দখল করেন। এইভাবেই হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে কার্যত মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, বাবর কবে কাবুল অধিকার করেন? 1500 খ্রিস্টাব্দ, 1502 খ্রিস্টাব্দ, 1504 খ্রিস্টাব্দ,
1506 খ্রিস্টাব্দ। বাবর কাবুল দখল করেছিলেন 1504 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? লাহোর, কাবুল, আগ্রা, দিল্লি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, কাবুল। বাবরের মৃত্যু হয়েছিল 1530 খ্রিস্টাব্দে এবং 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর প্রথমবার তাকে আরামবাগে সমাধিস্থ করা হয়েছিল। এবং পরবর্তীকালে তাকে কাবুলে নিয়ে গিয়ে সেখানে সমাধিস্থ করা হয়। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট কালান্দার উপাধি নিয়েছিলেন? হুমায়ুন, বাবর, আকবর, শেরশাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, বাবর। বাবর তিনি এই কালান্দার উপাধি নিয়েছিলেন। প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করার পর বাবর এই কালান্দার উপাধিটি নিয়েছিলেন। প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করে দিল্লি এবং আগ্রা থেকে যে ধন সম্পদ লুণ্ঠন করেছিলেন তা তিনি তার সেনাবাহিনী, আত্মীয় পরিজন ও ধর্মগুরুদের দান করেছিলেন এবং যে কারণে তিনি এই কালান্দার উপাধি পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, তবল ই আদল বা ড্রাম অফ জাস্টিস কে চালু করেছিলেন? আকবর, বাবর, হুমায়ুন, শেরশাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন সি, হুমায়ুন। হুমায়ুন বিচারের জন্য এই তবল ই আদল চালু করেছিলেন। বিচারের জন্য। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট দিন পনাহ প্রাসাদের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? আকবর, হুমায়ুন, বাবর, শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, হুমায়ুন। হুমায়ুন তিনি এই দিন পনাহ প্রাসাদের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট পোলো খেলতে ভালোবাসতেন? ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর, বাবর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, বাবর। বাবর এই পোলো খেলতে ভালোবাসতেন। নেক্সট কোশ্চেন, 1518-1519 খ্রিস্টাব্দে বাবর যে ক্ষমতাশালী দুর্গ দখল করেছিলেন সেটি হল ভিরা, কাবুল, সিয়ালকোট, কান্দাহার। বাবর 1518 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে ভিরা এই শক্তিশালী দুর্গটি দখল করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, ভিরা। বাবর ওই বছরই অর্থাৎ 1518 এবং 19 খ্রিস্টাব্দে ভিরা ছাড়াও আরেকটি ক্ষমতাশালী দুর্গ দখল করেছিলেন, সেটি ছিল বাজাউর। বাবর কাবুল দখল করেছিলেন 1504 খ্রিস্টাব্দে। সিয়ালকোট দখল করেছিলেন 1520 খ্রিস্টাব্দে। 1507 খ্রিস্টাব্দে কান্দাহার দখল করেন। নেক্সট কোশ্চেন, বাবর সমরখন্দ দখলের চেষ্টা করলে কোন উজবেক প্রধান তাকে পরাজিত করেছিল? সমর খান, তৈমুরলেন, চেঙ্গিজ খান, সাহেব আলী খান।
এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, সাহেব আলী খান। সাহেব আলী খান বাবরকে দুটি যুদ্ধে পরাজিত করেছিলেন, একটি সারিপুলের যুদ্ধ, অপরটি আর্চিয়ানের যুদ্ধ। আগের একটি স্লাইডে এই নিয়ে ডিটেল ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, কোন দুই প্রদেশ হুমায়ুন তার ভাই কামরানকে প্রদান করেছিলেন? কান্দাহার ও কাবুল, লাহোর ও কাবুল, পাঞ্জাব ও মুলতান, মালব ও আলওয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ, কান্দাহার ও কাবুল। হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর তার সাম্রাজ্যের বেশ কিছু অঞ্চল তার ভাইদিকে দিয়েছিলেন, যেমন কামরানকে তিনি দিয়েছিলেন কান্দাহার ও কাবুল, আসকারিকে দিয়েছিলেন সম্বল, হিন্দালকে দিয়েছিলেন আলওয়ার ও মেওয়াট। নেক্সট কোশ্চেন, 1533 থেকে 1534 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লির একটি নতুন শহরে বসবাস করতেন। সেই শহরটির নাম কি? আরামবাগ, দিনপনাহ, শাহবাবাদ, বাবরপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, দিনপনাহ। দিনপনাহ এই শব্দের অর্থ হলো জগতের আশ্রয়। Next question, why did Humayun not want to give Bengal to Sher Khan for Bihar? হুমায়ুন কেন শের খানকে বাংলা এই অঞ্চল ছেড়ে দিতে চাননি? অপশন এ, বেঙ্গল ওয়াজ দ্য ল্যান্ড অফ গোল্ড, রিচ ইন ম্যানুফ্যাকচারস অ্যান্ড এ সেন্টার ফর ফরেন ট্রেড। অপশন বি, অর্থাৎ বাংলা ছিল সোনার দেশ এবং শিল্প কারখানায় সমৃদ্ধ বৈদেশিক বাণিজ্যের একটি কেন্দ্র। অপশন বি, হি ওয়াজ ফন্ড অফ বেঙ্গলস ফুড অ্যান্ড কালচার, অর্থাৎ হুমায়ুন তিনি বাংলার খাবার ও সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন। অপশন সি, হি ওয়ান্টেড টু মেক গৌড় দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল হিজ হেডকোয়ার্টার্স, অর্থাৎ তিনি বাংলার রাজধানী গৌড়কে তার সদর দপ্তর করতে চেয়েছিলেন। অপশন ডি, হি ওয়াজ ম্যারিড টু দ্য ডটার অফ বেঙ্গলস কিং, অর্থাৎ তিনি বাংলার রাজার কন্যার সঙ্গে বিবাহিত ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, বেঙ্গল ওয়াজ দ্য ল্যান্ড অফ গোল্ড, রিচ ইন ম্যানুফ্যাকচারস অ্যান্ড এ সেন্টার ফর ফরেন ট্রেড। বাংলার সম্পদ এবং অর্থনৈতিক গুরুত্বের কারণেই শের খানকে হুমায়ুন বাংলা ছেড়ে দিতে রাজি ছিলেন না। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ আব্বাস খান সারওয়ানি? দ্য কমান্ডার ইন চিফ অফ সুরি আর্মি, অর্থাৎ সুরি সেনাবাহিনীর সর্বাধিনায়ক। অপশন বি, দ্য চিফ রেভিনিউ অফিসার ইন সুরি কিংডম, সুরি সাম্রাজ্যের প্রধান রাজস্ব কর্মকর্তা। দ্য হিস্টোরিয়ান অফ শেরশাহ, শেরশাহের ঐতিহাসিক। দ্য সন অফ ইসলাম শাহ, ইসলাম শাহের সন্তান ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান সি, দ্য হিস্টোরিয়ান অফ শেরশাহ।
আব্বাস খান সারওয়ানি তিনি তারিক-ই-শেরশাহ এই গ্রন্থটি রচনা করেছিলেন। এই তারিক-ই-শেরশাহ এই গ্রন্থটি থেকে সুরি সাম্রাজ্যের রাজনৈতিক বা সুরি সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ইতিহাস জানা যায়। নেক্সট কোশ্চেন, দ্য সরাই স্ট্রাকচার অফ মুঘল পিরিয়ড ওয়ার ইউজ ফর, অর্থাৎ মুঘল যুগে যে সরাই ছিল সেই সরাইগুলো কী জন্য ব্যবহার হতো? অপশান এ স্টোরিং গান পাউডার অর্থাৎ বারুদের সংরক্ষণের জন্য। অপশান বি হাউজিং ট্রাভেলার্স যারা ভ্রমণার্থী ছিল তাদের থাকার জায়গা। অপশান সি কিপিং দ্য ইম্পেরিয়াল এন্টরেজ অর্থাৎ যারা রাজকীয় পরিষদবর্গ ছিল তাদেরকে রাখা হতো ওই জায়গায়। অপশান ডি হাউজিং দ্য নোবেলস গণ্যমান্য ব্যক্তিদের থাকার জায়গা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি হাউজিং ট্রাভেলার্স অর্থাৎ যারা ভ্রমণার্থী ছিলেন বা যারা পথিক ছিলেন তাদের আশ্রয়ের জায়গা ছিল সরাই। শেরশাহ যিনি এই সরাই নির্মাণ করেছিলেন শেরশাহ প্রায় 1700 অর্থাৎ 1700 সরাই নির্মাণ করেছিলেন। এবং এই সরাইগুলো আবার ডাক চৌকি হিসাবেও কাজ করত। চিঠিপত্রের আদান প্রদানের ক্ষেত্রে এই সরাইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। এই সরাইগুলির দায়িত্ব যাদের হাতে থাকতো তাদেরকে বলা হতো দারোগা। নেক্সট কোশ্চেন, শেরশাহের মৃত্যুর পর কে দিল্লির সম্রাট হয়েছিলেন? খুররম শাহ, ইসমাইল শাহ, ইসলাম শাহ, মোহাম্মদ শাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি ইসলাম শাহ। 1545 খ্রিস্টাব্দে শেরশাহের মৃত্যুর পর ইসলাম শাহ তিনি দিল্লির সম্রাট হন এবং ইসলাম শাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেমন তিনি সেনাবাহিনীকে দশমিক প্রথার ভিত্তিতে বিন্যস্ত করেছিলেন। দ্বিতীয়ত তিনি জায়গির জমিগুলোকে খালিসা জমিতে পরিণত করার চেষ্টা করেছিলেন। সেনাবাহিনীকে তিনি জায়গির দানের পরিবর্তে নগদে বেতন প্রদান এর ব্যবস্থা করেছিলেন। এই ছিল বাবর, হুমায়ুন এবং শেরশাহের ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে জয়েন হও। এছাড়া চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।